কথায় কথায় রাত হয়ে যায়। কিংবদন্তি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের অমৃতবাণী হতে তার অসাধারণ কথোপকথনের মাধ্যমে স্মৃতিচারণা, কথায় কথায় রাত হয়ে যায়, মান্না দের সেই টেন্টোরিয়ান ভয়েস এখনো প্রতিটি সঙ্গীত পিপাসু তাদের কর্ণপ্রিয় হয়ে আছে এবং হয়ে থাকবে। সেই কথায় কথায় রাত হয়ে যায় পুলক বন্দ্যোপাধ্যায়ের সেই অমৃত কথোপকথনের রেশ টেনে পূর্বেও আমি শেয়ার করতে পেরে গর্বিত। আজও আবার সেই রাত্রিকালীন পরিবেশনার মাধ্যমে মেটা লাইভে কথায় কথায় রাত হয়ে যায় পুলক বন্দ্যোপাধ্যায়ের সেই অমৃতবাণী হতে। একটা গান আমাদের ছোটবেলায় খুবই জনপ্রিয় ছিল, আজও সেই গানের আকর্ষণ এতটুকুও কমেনি। গানটি রবীন মজুমদারের গাওয়া, আমার আঁধার ঘরের প্রদীপ যদি নাই বা জ্বলে। এই গানটির সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। এক অদ্ভুত মানুষ ছিলেন। আমার সঙ্গে যোগাযোগের কথা বলার আগে এই আঁধার ঘরের প্রদীপের একটা নিদারুণ ঘটনার কথা না বলে থাকতে পারছি না। জীবনের শেষ প্রান্তে এসে এই সুকণ্ঠ রোমান্টিক গায়ক রবীন মজুমদার খুবই আর্থিক দুরবস্থায় দিন কাটাচ্ছিলেন। সেই সময় একটি সংস্থা কলা মন্দিরে একটি সঙ্গীতানুষ্ঠান রবিদাকে সংবর্ধনা ও কিছু অর্থ উপহারের প্রতিশ্রুতি দিয়ে ওকে নিয়ে গিয়েছিলেন ওখানে। আমিও নিমন্ত্রিত ছিলাম। সংবর্ধনা অনুষ্ঠানের পর আমরা মঞ্চ থেকে নেমে সামনের সারিতে কিছুক্ষণের জন্য বসেছিলাম। রবিদার পাশের সিটেই বসেছিলাম আমি। এক গায়িকা গাইতে বসে রবিদার সামনেই রবিদার ওই বিখ্যাত গান আঁধার ঘরের প্রদীপ গাইতে লাগলেন। সুরে ব্যঞ্জনায় অভিব্যক্তিতে সে গান রবিদার গাওয়া আসল গানটির ধারে কাছে পৌঁছতে পারছিল না। আর চোখে দেখছিলাম রবিদাকে, কি এক অস্থিরতায় ছটফট করে উঠছিলেন উনি। একবার আমার হাতটা চেপেও ধরছিলেন। আমার মনে হচ্ছিল রবিদার যদি যৌবনকালে সেই অপূর্ব কণ্ঠ থাকতো তাহলে রবিদাই ওর অভিনীত নীরেন লাহিড়ী পরিচালিত রবীন চট্টোপাধ্যায়ের সুর দেওয়া বিখ্যাত নিরুদ্দেশ ছবির সেই সিকোয়েন্সের মতো এখনই মঞ্চে লাফিয়ে উঠে গায়িকার কাছ থেকে মাইকটা ছিনিয়ে নিয়ে গেয়ে উঠতেন, আমার আঁধার ঘরের প্রদীপ যদি নাই বা জ্বলে। গানটা শেষ হতেই আর এক মুহূর্ত বসেননি রবিদা, সোজা বেরিয়ে গিয়েছিলেন সেই অডিটোরিয়াম থেকে। রবীন চট্টোপাধ্যায়ের সুর আমার ছেলেবেলা থেকেই অদ্ভুত ভালো লাগত। বাংলা গানে সার্থক মেলোডির বেশ একটা নতুন জোয়ার এনেছিল। ওর সুরের 7 নম্বর বাড়ি, সমাপিকা, লালুভুলু, বিদুষী, ভার্যা, সাগরিকা, স্বপ্ন সাধনা, অগ্নিশিখা, জয়া ইত্যাদি ছবির গান সব সঙ্গীত প্রেমিকদেরই মনে আছে। কমার্শিয়াল আর্টিস্ট সত্যজিৎ রায়ের পথেই কমার্শিয়াল আর্টিস্ট রাজেন তরফদার এলেন ছবি করতে। করলেন অসাধারণ ছবি গঙ্গা, তারপরের ছবি ওর অগ্নিশিখা। সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায় আর গীতিকার আমাকে।
সহাস্যময় সহৃদয় মানুষ ছিলেন এই রাজেন্দা। ওর প্রায় প্রতিটি ছবিতেই আমাকে নিয়েছিলেন। সম্ভবত আকাশ ছোঁয়া ছবিতে শুধু রবীন্দ্রনাথের গান ছিল। আমায় হাসতে হাসতে বলতেন যে লিখে দেব। রবীন্দ্রনাথের গান নিলাম বলেই পুলক বন্দ্যোপাধ্যায়ের গান রাখা গেল না। এই অগ্নিশিখা ছবিতেই রবীন চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার প্রথম কাজ। তখন হিন্দ সিনেমার কাছের ক্যালকাটা অর্কেস্ট্রা নেই। রবিদা তখন ধর্মতলার সুরশ্রী অর্কেস্ট্রায় চারতলায় উঠে রোজ সন্ধেবেলায় গান নিয়ে বসতেন। এখন যেমন অর্কেস্ট্রা রেকর্ড করা থাকে, তারপর কণ্ঠশিল্পীরা 2 লাইন করে গান শিখে কোনো মতে গলা থেকে গান উদ্গীরণ করে মোটা টাকা পকেটে পুরে গাড়িতে উঠেই ভুলে যান কি গাইলেন। তখন তা ছিল না। গভীর মনোযোগে একটা গান 2 দিন 3 দিন ধরে ওরা রিহার্সাল করে রেকর্ড করতেন। ওই সুরশ্রী অর্কেস্ট্রাতে বাজনাদাররাও ঘন্টার পর ঘন্টা বাজানোর রিহার্সাল করে তবে স্টুডিও যেতেন। রবিদা পাখি পড়ানোর মতো গান তোলাতেন, শেখাতেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে। মনের মতো গাইতে পারলে সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলতেন, সন্ধ্যা, তুমি ভারতবর্ষের সবচেয়ে বড় গায়িকা। আমার নিজের ধারণা রবীন চট্টোপাধ্যায় না থাকলে সন্ধ্যার বিকাশ এতটা হতো না। পথে হলো দেরি, সবাই উপরের সন্ধ্যার গানগুলো এত ভালো হয়েছিল শুধু রবিদার সুরে নয়, আশ্চর্য শেখানোর গুণেও। কিন্তু একটা অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য ছিল ওর। উনি কাউকে হয়তো 5টার সময় ডাকলেন, কিন্তু নিজে ও সময় উপস্থিত নাও থাকতে পারতেন। কিন্তু যাকে ডেকেছেন তাকে ঠিক সময় উপস্থিত হতেই হবে। নিজে দেরি করে এসে যদি শুনতেন তিনি ঠিক সময় আসেননি, তাহলে অগ্নিশর্মা হয়ে যেতেন। হেমন্তদা আমাদের প্রায় হাসতে হাসতে বলতেন, রবিদার রেকর্ডিং যদি 2টোয় থাকে আমি 1:30টায় হাজির হয়ে যাই। আর যদিও জানি অন্য কারো গানে না হলেও আমার গানে রবিদা 2টোর জায়গায় ঠিক 3টে আসবেন। আর একটা জিনিস রবিদার ছিল, সেটা হচ্ছে গান উনি গীতিকারকে কাছে বসিয়ে নিজের চাহিদা মতো লিখিয়ে দিতেন। ছবির পরিচালক হয়তো নিজের চাহিদা মতো কোনো গান গীতিকারকে দিয়ে লেখালেন, কিন্তু খুব কম ক্ষেত্রেই সে গানটি সুর করতেন উনি। ওই গানের ভাবধারাটি বজায় রেখে ওর সামনে গীতিকারকে আবার লিখতে হতো। প্রণব রায়, গৌরী প্রসন্ন, আমি সবাই দিনের পর দিন তাই করেছি। এর জন্য আমাদের কোনো কুঁড়েমি বা বিরক্তি হতো না। আমরা জানতাম ওটাই রবিদার কাজের স্বভাব। জয়া ছবির স্ক্রিপ্ট পরিচালক চিত্ত বসু আমাকে আর রবিদাকে একসঙ্গে শুনিয়েছিলেন। স্টুডিওতে স্ক্রিপ্ট শুনিয়ে চিত্তদা আমায় বললেন, তুমি ভবানীপুরে ওর বাড়ি এসো, আমার সামনে গান লিখবে। রবিদা বললেন, বলো তাই করো, ওর মনের মতো করে লিখে দে, তারপর আমরা বসবো। আমি জানতাম একবার চিত্তদার কাছে লিখে ওই গান আবার রবিদার কাছে লিখতে হবে। এই মানসিক প্রস্তুতি নিয়ে গেলাম ভবানীপুরে। এক সময় লেখা শেষ হলো জয়ার বিখ্যাত গানগুলি। চিত্তদা খুব খুশি। চিত্তদা আমায় বললেন, এই গানগুলি রাখতে বলো রবিকে, কিন্তু অদল বদল করো না, হুবহু এই গানগুলোই আমার চাই। আঁতকে উঠলাম, আমি বলতে পারবো না। আপনি গানগুলো কাউকে দিয়ে রবিদার কাছে পাঠিয়ে দিন। আমি পড়লাম মহা বিপদে। জানতাম রবিদা সে গানগুলো নিয়ে আবার আমাকে দিয়ে নতুন করে লেখাবেন। সারা রাত অস্বস্তিতে ঘুমাতে পারলাম না। রবিদা ডাকলে আমি ওখানে গিয়ে কি বলবো? আবার লিখলে চিত্তদা অসন্তুষ্ট হবেন, না লিখলে খেপে যাবেন রবিদা। ওই সময় হয়তো মান্নাদের গাওয়া অনেক
পরের একটি গানের আইডিয়া আমার মাথায় এসেছিল। আমি কাকে খুশি করি বলো? মনে মনে ইষ্ট দেবতাকে ডাকতে লাগলাম। পরের দিন মুম্বাই থেকে মান্নাদের ফোন এলো, আপনার কথা মতো লতাজির ডেট নিয়েছি অমুক তারিখে, আপনারা পারলে আজকেই না হলে কালই বম্বেতে চলে আসুন। বন্ধুবর শৈলেন মুখার্জির সুরে দোলনা ছবির আমার লেখা, আমার কথা শিশির ধোয়া হাসনুহানার কলি গানটির জন্য লতাজির কাছ থেকে ডেট নিতে মান্নাদেকে আমি অনুরোধ করেছিলাম। উনি ডেট পেয়ে আমাদের ডাকলেন। পরের দিনই আমরা মুম্বাই চলে গেলাম। বেঁচে গেলাম রবিদার বকুনির হাত থেকে। আর যাওয়ার সময় শুধু চিত্তদাকে বলে গেলাম, আপনি তো বলেছেন একটা গানও এতটুকু বদলাবার প্রয়োজন নেই, তাহলে আপনি আমায় বম্বে যাবার ছুটি দিন, আমি যাই। আপনার কাছ থেকে গান নিয়ে রবিদা সুরে বসে যান। চিত্তদা বললেন, হ্যাঁ তাই হবে, তুমি যাও, ফিরে এসেই কিন্তু আমায় ফোন করো। বুকের মধ্যে রবীন্দ্রনাথের জয় করে তবু ভয় কেন তোর যায় না শুনতে শুনতে মুম্বাইয়ের কাজ সারছি। ওখানে আরেকটা অভিজ্ঞতা আমার জন্য অপেক্ষামান ছিল, সেটা পরে বলব। এখন বলি ফিরে এসে চিত্তদাকে ফোন করার ঘটনা। মুম্বাই থেকে ফিরতেই বাড়িতে শুনলাম রবিদা যথারীতি আমায় ডেকেছেন জয়ার গান এদিক ওদিক করার জন্য। শুনেছেন আমি মুম্বাইতে, আশঙ্কায় দুরু দুরু বক্ষে চিত্তদাকে ফোন করতেই বললেন, তুমি আজকেই রবির সঙ্গে দেখা করো, পরশুই গান রেকর্ডিং। রবি ফায়ার হয়েছিল, আমি ম্যানেজ করেছি, তুমি আরো ম্যানেজ করো। তৎক্ষণাৎ রবিদার বাড়ি গেলাম। রবিদা পাশের জানলার দিকে মুখ ফিরিয়ে গম্ভীর গলায় বললেন, এখনই হেমন্তকে গান তোলাতে টোপা বাবুর বাড়ি যাচ্ছি হরিশ মুখার্জি রোডে। তুমি ইচ্ছে করলে আমার গাড়িতে উঠতে পারো, গাড়িতে জায়গা আছে। হেমন্তদাকে প্রথমেই তোলালেন জয়ার আমার অত্যন্ত প্রিয় গানটি নবমী নিশিরে তোর দয়া নাই রে। তারপর তোলালেন কেন যেতে গেলে যাওয়া যায় না। হেমন্তদা গান তুলে চলে গেলেন অন্য কি কাজে। রবিদা কিন্তু উঠলেন না, গাড়িতে বা এখানে আমার সঙ্গে একটাও কথা বলেননি। আমি কিন্তু বসে আছি, আমার মুখে কোনো আওয়াজ নেই। রবিদা আর এক কাপ চা চাইলেন, চুমুক দিয়ে বললেন, টোপা বাবু বাকি গান দুটো শুনুন। টোপাদা বলেন, কালই তো 4টে গানই শুনেছি সুরশ্রীতে, সুন্দর সুর হয়েছে, তবুও আর একবার শুনুনি না। বুঝলাম রবিদার রাগ পড়ে এসেছে। আমার গান লেখার সেই সন্তুষ্ট হয়েই আমাকেই গানগুলো শোনাতে চাইছেন, টোপাদাকে নয়। রবিদা প্রথমে শোনালেন পানকৌড়ি পানকৌড়ি ডাঙায় এসো না। মুগ্ধ হলাম। তারপরে কি একভাবে রূপান্তরিত হয়ে শোনালেন হরে কৃষ্ণ হরে রাম দিল প্রিয় বলরাম, অষ্টোত্তর শতনাম পেল নারায়ণ। এ গানের প্রশংসা জানাবার ভাষা আমার এলো না। আমি তখনও নিশ্চুপ। টোপাদা বললেন, পুলক চমৎকার, রেফরেন লাইনটা ওই অষ্টতর শতনাম পেল নারায়ণটা লিখেছে, দারুণ দাঁড় করিয়েছে। রবিদা প্রতিবাদ করলেন, ও কথাটা কালই সুরশ্রীতে আপনাদের আমি তো বললাম, আবার নতুন করে বলছেন কেন? রবিদা হঠাৎ হাত জোর করে আমার দিকে ফিরে এসে উঠলেন, ও ভাই বোম্বাইবাসী, সুর পছন্দ হয়েছে তো? আমার চাকরিটা থাকবে তো? আমার চোখে ধনঞ্জয় ভট্টাচার্য এক স্বতন্ত্র সত্তা। এমন একজন পরোপকারী ও হৃদয়বান শিল্পী আমি সঙ্গীত জগতে খুব একটা দেখিনি। কত মানুষকে যে উনি হাতে ধরে এখানে নিয়ে এসেছেন বলে শেষ করা যায় না।
ওর কলেজ স্ট্রিটের হোটেল সেই বাড়িতে অনেকেরই একটা সুন্দর আড্ডার জায়গা ছিল। আমার আত্মীয় বন্ধু রতু মুখোপাধ্যায় ওখানেই ওই আড্ডার নিয়মিত মেম্বার ছিল। আমি অবশ্য মাঝে মধ্যে ওখানে যেতাম। একদিন রতু বললে, ধনঞ্জয় দা আমার সুরে এবারে পুজোর গান করবেন বলেছেন, তুমি গান নিয়ে চলো। রতু তখন সম্পূর্ণ নবাগত, ও কারো সহকারীও ছিল না, সাংগীতিক পরিচয়ও কিছু নেই। সুর করাটা ছিল ওর নেশা। নিশ্চিত হলাম আমি, যখন ধনঞ্জয়বাবু বলছেন তখন রতুর জন্য HMBর দরজা খুলে যাবেই। উনি না থাকলে সনৎ সিংহ, পান্নালাল, মৃণাল চক্রবর্তী, এমনকি ওর দাদা সুরকার প্রফুল্ল ভট্টাচার্য সুযোগ পেতেন না। ধনঞ্জয়বাবু পান মুখে পুড়ে লাল ঠোঁট একটু খুলে আমায় বললেন, জানি অবাক হবেন, হ্যাঁ পুজোর গানই করব আপনার বন্ধুর সুরে। সুযোগ যদি দিতেই হয় ভালোভাবেই দেওয়া দরকার। প্রথমেই বেছে নিলেন উনি আমার খাতা থেকে চামেলি মেলো না আঁখি, কেদারার আগে সুর করতে বললেন রতুকে। খুব একরোখা লোক ছিলেন ধনঞ্জয়বাবু। সামান্য কারণে এক কথায় রেডিওর প্রোগ্রাম বর্জন করে দিয়েছিলেন বছরের পর বছর ধরে। তখনকার দিনে রেডিও বর্জন করা একটা দুঃসাহসিক কাজ। সতীনাথ, শ্যামল, উৎপলা, আলপনার রেকর্ডে ঝগড়া উনিই মিটিয়েছিলেন, অন্য কোনো নামী শিল্পী নয়। এতে ওর ব্যক্তিগত লাভ ছিল না কিছুই, শুধু পরোপকারের আনন্দটুকু ছাড়া। সঙ্গীত মহলে তখন প্রায় আলোচনা হতো, কে বেশি বড়, হেমন্ত না ধনঞ্জয়। কিছু কিছু আলোচনা ওর কানেও পৌঁছতো। উনি কিন্তু মনে মনে হেমন্তদারই ফ্যান ছিলেন। যদি কেউ চাটুকারি প্রবৃত্তিতে ওকে বলতেন, আপনার যদি ভুলে যাও মরে জানাবো না অভিমান, কিংবা রাধে ভুল করে তুই গানটা কি হেমন্তদা গাইতে পারতেন, ভীষণ রেগে যেতেন, চেঁচিয়ে বলতেন, কথা কোয়ানাকো শুধু শোনো, কেতনা দুঃখ ভুলায় আমি গাইতে পারবো না। হেমন্তবাবুই। একবার অনেক ভেবেচিন্তে রেকর্ড করলে দুটো মিষ্টি কথা শুনতে এলাম। রেডিওতে গাওয়ার সঙ্গে সঙ্গে ও গান সুপারহিট হয়ে গেল। রেকর্ড বেরোবার বেশ কিছুদিন বাদে ধনঞ্জয়বাবুর সঙ্গে আমার দেখা। বললাম, আপনার এবারের গান তো সুপারহিট। ধনঞ্জয়বাবু হেসে ঘাড় নামিয়ে বললেন, সুপারহিট কোথায়, এক লম্বু দুর্দান্ত গাইয়ে হুম হুম না করে সবাইকে কাত করে দিয়ে গেল। ধনঞ্জয়বাবু রানী রাসমণিতে গাওয়া গয়া গঙ্গা ইত্যাদি শ্যামাসঙ্গীত জনপ্রিয় হয়েছিল। রেকর্ড কোম্পানি বারবার ওকে অনুরোধ করেছিল শ্যামাসঙ্গীত গাইবার জন্য, উনি করেননি। বলতেন, ওটা তো পান্না গাইবেই, আবার আমায় কেন, পাছে ভাইয়ের কোনো ক্ষতি হয়, তাই নিষ্পৃহ থাকতেন ধনঞ্জয়বাবু। সাগরে উঠল কি ঢেউ গান গেয়ে নচিকেতা ঘোষের এ জগতে প্রবেশ। তারপর গান গাওয়া ছেড়ে হয়ে গেলেন সুরকার। আগেই বলেছি, ওর সুরে আমার লেখা প্রথম গানটির কথাও আমার চন্দ্রমল্লিকা বুঝি চন্দ্র দেখেছে। এই নচিকেতার সুরে আমি অজস্র গান লিখেছি। তার 95% কিন্তু কথার ওপর সুর বসানো, সুধীন দাশগুপ্তের ঠিক উল্টো। সপ্তাহে 2-3 দিন সকালে আমরা গান নিয়ে বসতাম। সে গান কোন ছবিতে হবে, কোন শিল্পী গাইবে, কিছুই ভাবতাম না, শুধু সৃষ্টির আনন্দে ভরপুর থাকতাম আমরা দুজন। যখন কোনো শিল্পীর তাগিদ আসতো আমরা ওর মধ্যে থেকে বেছে দিতাম গান। সন্ধ্যা মুখার্জির নেব না সোনার চাপা, কনক চাপা ফেলে, দিন নেই ক্ষণ নেই, প্রতিমা ব্যানার্জির মেঘলা ভাঙা রোদ উঠেছে, সতীনাথের সূর্যমুখী আর সূর্য দেখবে না, ইলা বসুর ওই কোকিল শোনায় এত কাছে পেয়েছি তোমায়, শ্যামল মিত্রের ওই রাত পোহালো, উৎপলা সেনের হিংসুক ভারী হিংসুক
ললিতাধর চৌধুরীর প্রথম রেকর্ড, ওই লাল গোলাপটা দাও না আমায়, দাও না। দ্বিজেন মুখার্জির আবার দুজনে দেখা, কুতুবের মিনারে। সবিতা চৌধুরীর প্রথম রেকর্ড, ডাগর ডাগর নয়নে মেলে টগর মণি প্রভৃতি বহু গান এভাবেই রেকর্ড হয়েছিল। সুরসৃষ্টির একটা নেশা ছিল নচিকেতা ঘোষের, আর ছিল গীতিকারের কাছ থেকে ভালো গান আদায় করার বুদ্ধি। গৌরীপ্রসন্ন ওর খুবই প্রিয় গীতিকার ছিলেন, কিন্তু আমাকেও দারুণ পছন্দ করতেন। অনেক পরে বুঝেছিলাম দুজনকে লড়িয়ে দিয়ে দুজনের কাছ থেকে সত্যিকারের ভালো গান আদায় করে নেবার এ একটা অভিনব টেকনিক। একদিন 10-15 বার আমাকে গেয়ে শোনালেন গৌরীবাবু লেখা মালতী ভ্রমরে করে ওই কানাকানি। পরদিনই সকালে আমি লিখে ফেললাম, বেদনা ফুল মালা ডোরে, বেদনা ফুল মালা ডোরে, কানু প্রেম গেথে নিও মালা করে। একদিন আমাকে বারতিনে গেয়ে শোনালেন গৌরীবাবু রোমান্টিক লেখা, সূর্য ডোবার পালা আসে যদি আসুক। বেশ তো, তখনই আমি লিখে ফেললাম, এক বৈশাখে দেখা হলো দুজনা। আমার জীবনের একটা সেরা রোমান্টিক গান। আজকে উনি শোনালেন ওর ভিন্ন ধর্মী গান, মানুষ খুন হলে পরে। পরদিন আমি লিখে দিলাম, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। গৌরীবাবু বলতেন, জানেন নচিকেতার হাতে একটা দাঁড়িপাল্লা আছে, ও তার একদিকে একবার আমায় চাপায় আর একবার অন্যদিকে আপনাকে। গৌরীবাবু ছিলেন আমার মামার সহপাঠী, স্বভাবতই আমার থেকে বয়সে অনেক বড়। যখন আমাদের দুজনার তুলনামূলক কোনো আলোচনা কোথাও শুনতেন, অমনি হাসতে হাসতে বলতেন, আমি পুলকের আগে জন্মেছি, আগে গান লিখেছি, আগে স্বীকৃতি পেয়েছি। তাছাড়া দেখো, ইংরেজিতে আগে জি পরে পি, বাংলাতেও আগে গ পরে প। সুতরাং পুলক আমাকে টপকে যেতে পারবে না কিছুতেই। এই কথাটা যে টেনেই সেবার ওর স্মৃতিসভায় বসেছিলাম। উনি শুধু আগে আসেননি, স্নাতক হয়েছেন আমার আগে, আমি পরে। গাড়ি কিনেছেন আমার আগে, আমি পরে। বিয়ে করেছেন আমার আগে, আমি পরে। পৃথিবী থেকে চলেও গেলেন আমার আগে, আমি ওকে কিছুতেই হারাতে পারলাম না। আবার নচিকেতা ঘোষের কথায় আসি। গান সৃষ্টির একটা আশ্চর্য প্যাশন ছিল ওর। নিজেই বলতেন, রোজ সকালে তোমাদের যেমন গরম তাজা টাটকা চা না হলে চলে না, আমারও তেমনি একটা টাটকা তাজা গানে চুমুক না দিতে পারলে মনটা ছটফট করে। একদিন সকালে ফোন করলেন, ও পুলক, কোনো গান নেই? আমি হারমোনিয়াম নিয়ে বসে আছি, শ্যাম ওর তবলা প্লেয়ার, তবলা বাদক শুধু শুধু তবলা পেটাচ্ছে। হয় এখনই এসো, না হয় টেলিফোনেই একটা গানের মুখড়া দাও। আমার কাছেও কোনো গান ছিল না। জিজ্ঞাসা করলাম, কি ধরনের গান তৈরির মুড এখন? তখন সবে ওর প্রথমা স্ত্রী বিয়োগ হয়েছে। উনি নিজেই আমাকে বলে ফেলেছেন ওর মনের অনেক গভীর নিবিড় কথা, অকপটে স্বীকারও করেছেন ওদের সম্পর্কের অনেক কিছু। হঠাৎ মাথায় এলো এই ব্যাপারটাই। টেলিফোনেই বললাম, লিখে দিন 2 লাইন, কাল পরশু একদিন গিয়ে গানটা শেষ করব। লিখুন, কফোটা চোখে জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। নচিবাবু আমার এক্সটেম্পোর বলা কথাগুলো জবাব দিলেন প্রায় 1 মিনিট পরে। শুধু বললেন, আবার বলো। আবার বললাম, শুনে টেলিফোন লাইনটা কেটে দিলেন। কি একটা কাজ নিয়ে সবে তখন বসেছি, আবার টেলিফোন। এবার অন্য ধরনের কণ্ঠস্বর, এখনই চলে এসো, আমি তোমার গাড়ির পেট্রোলের দাম দেব।
ব্যাপারটা ভীষণ জরুরি। অগত্যা তখনই সালকিয়া থেকে ছুটতে হলো পাইকপাড়ায়। ওর তখনকার বাড়িতে শুনলাম মুখড়ার সুর। লিখলাম অন্তরা। বেলা 2টোয় শেষ হলো গানটা। অনেক পরে মান্নাদা ওটা রেকর্ড করেছিলেন। ঠিক এইভাবেই নচিবাবু তখন ভবানীপুরে। তখন একদিন সকালে ছুটতে হয়েছিল আমাকে। মুখড়া দিয়ে বিপদে পড়েছিলাম। আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশতি রাত গুমড়ে কাঁদে, এই গানটাও পরন্তু দুপুরে শেষ হয়েছিল এবং এটাও রেকর্ড করেন মান্নাদা। অবশ্য পরবর্তীকালে, আগেই বলেছি, আমাদের গান তৈরি থাকতো, সময় মতো সেগুলো দেয়া হতো ঠিক ওই বিশেষ গানটির উপযোগী বিশেষ শিল্পীকে। সেবার নির্মলা মিশ্রের পুজোর গান করার ভালো তার ভার এলো সেই আমাদের ওপর। নির্মলাকে দেওয়া ঠিক করা হলো। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না এবং উল্টোপিঠে আরো একটি খুবই গভীরভাবে স্লো রিদমের বড় তালের গান। নির্মলা এলো গান তুলতে। শুনে বিরস মুখে বললে, দেখুন, আপনারা তো ফাংশনে যান না, আমরা ফাংশনে গান করি। রিদম না হলে আজকাল কোনো গানই হিট করে না। দুটো গানের একটাও জমবে না, গান দুটো চেঞ্জ করে দিন। তর্কে না গিয়ে আমরা বললাম, ঠিক আছে, নতুন গান তৈরি করে আমরা খবর দেব। চলে গেল নির্মলা। বললাম, নচিবাবু, আমি কিন্তু নতুন গান লিখছি না, আপনি অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিন। সপ্তাহে 2 কেটে গেছে। আবার নচিবাবুর টেলিফোন। পুলক, নির্মলা আমার মাকে ধরেছে, মা আমায় ওর গান করতে বলেছে, মাকে ফেরাই কি করে? তুমি যা হোক কিছু একটা করো। অগত্যা আমাকেও রাজি হতে হলো। তবে শর্ত দিলাম, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, গাইতেই হবে। উল্টো পিঠের গানটা বদলে দেব। আরো বললাম, নির্মলাকে ডাকুন ওর সামনে, ও যেমন রিদমে বলবে তেমনই গান বানানো হবে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম নাটা বাধ্য হয়ে তুলল নির্মলা। উল্টো পিঠের গানটা ঠিক ও যেমন বলল তেমনই ভাবে সেই বানালাম আমরা। ও গানটা শিখে আনন্দে প্রায় নাচতে নাচতে বাড়ি চলে গেল। বলে গেল, একদম মনের মতো গান পেয়েছি। দুঃখের বিষয়, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না তাই জমলো, অর্থাৎ হিট করলো উল্টো পিঠের গানটা কেউই জানে না। আমার মনে হয় নির্মলারও মনে নেই। নচিবাবুর সুরে ছুটির ফাঁদে ছবির কাহিনীকার সমরেশ বসুর ইচ্ছে হলো উনি ছুটির ফাঁদে গানগুলো লিখবেন। নচিবাবু আমায় জানালেন। আমি তো মুশকিলে পড়ে গেলাম। উনি হয়তো গীতি কবিতা লিখে দেবেন, কিন্তু ফিল্মের গান সিচুয়েশনের সঙ্গে, গান সুরের সঙ্গে না লিখতে পারলে গান জমাবো কি করে? সিটিং এ তুমি একটু এসো, সমরেশ বাবুকে হেল্প করো। গেলাম 2 দিন সকালে। সমরেশ বাবু ওর উপন্যাস লেখার সময় নষ্ট করে গান নিয়ে বসলেন, কিন্তু সুরের ওপর লেখার ব্যাপারটা বুঝতেই পারলেন না। অনেক চেষ্টায় কোনো রকমে খাড়া করা হলো। আমি এখন সিক গানটি, তারপরে সমরেশ বাবু হাসতে হাসতে আমায় বললেন, আমার শখ মিটেছে, বাকি গানগুলো আপনি লিখুন। আমার লেখা ছুটির ফাঁদের নদীর যেমন ঝর্ণা আছে, এখানে তীর ছোড়ে তীরন্দাজ, মুশকিল আসান গানগুলো দারুণ পছন্দ হয়েছিল সমরেশ বাবু। উনি এখন নেই, কিন্তু ওর সেই ভালো লাগাটুকু আজও আমার সঙ্গে আছে। স্ত্রী ছবির সময় বেশ একটা ঘটনা ঘটেছিল। এক সন্ধ্যায় আমরা গান বানিয়ে পরিচালক সলিল দত্তের বাড়ি গেলাম। সবাই গান শুনলেন, গান অ্যাপ্রুভ হয়ে গেল। আমরা রাতে সেই খাওয়া শেষ, একটু বেশি রাতেই সলিলের বাড়ি থেকে বেরোলুম। নিজেই গাড়ি চালাচ্ছিলুম। গভীর রাতে সেই রেড রোড ধরে আস্তে আস্তে বারবার
অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। সেদিন গাড়িতে যদি কেউ থাকতো হয়তো ভয় পেয়ে যেত। মনে হচ্ছিল একটা গান আর সকলের ভালো লাগলেও আমার ভালো লাগছে না। আমিও গানটা হয়তো আরো ভালো লিখতে পারবো। আমি বোধহয় নিজেকে ফাঁকি দিচ্ছি। বাড়িতে এসে আমাদের সাবেকি বসত বাড়ি সালকিয়া হাউসকে গভীর রাতে ভিন্ন চোখে দেখলাম। মনে হলো এবারই ঝাড় লণ্ঠনেও দুঃখের দীর্ঘশ্বাস। কেমন যেন করুণা এলো ইট মার্বেলে বন্দি এ বাড়ির বাসিন্দাদের প্রতিও। অত রাতেই আমার শোবার ঘরের টেবিলে বসে লিখে ফেললাম, খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী। সেদিন রাতে ঘুমোতে পারিনি। ওই গানটা নিয়ে মনের মধ্যে যে খুঁতখুঁত ভাব ছিল সেটা কিছুতেই যাচ্ছে না। অতএব সাত সকালে হাজির হয়ে গেলাম সলিলের সেই কাকুলিয়ার বাড়িতে। ও ঘুম চোখে দরজা খুললো, আমাকে দেখে চমকে গেল। সরাসরি বললাম, কালকের ও গানটা দারুণ সুর হলেও আমার ঠিক পছন্দ হয়নি। ওটা আরো ভালো করা যায়, লিখে এনেছি, তুমি শোনো। সলিল গরম চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, বেশ তো শোনাও। পড়ে শোনালাম খিড়কি থেকে গানটা। সলিল মানল এটা ও গানটার থেকে অনেক ভালো। পরেই একটু স্তীমিতভাবে বলল, কিন্তু আগের গানের ওই সুরে এই কথাগুলো বসানো যাবে তো? এবার অসহায় হয়ে গেলাম আমি। না, তা যাবে না, নতুন করে সুর করতে হবে। তবে আমি নচিবাবুকে জানি, উনি সাদরে গ্রহণ করবেন এই গান। সলিল বললে, তাহলে আর ভাবনা নেই, তুমি ওদিকে দিয়ে এসো গানটা। বললাম, অসম্ভব। অত খেটে ও সুর করেছে, কাল সবাই শুনে খুশি হয়েছে। এখন যদি বদলাতে বলি তাহলে প্রথম রাগের ধাক্কাটা পড়বে আমার ওপর। আমি দিতে যেতে পারবো না। তুমি, তোমার এই গানটা বেশ পছন্দ হয়েছে, এই কথাটা চিঠিতে লিখে প্রোডাকশনের লোক দিয়ে নচিবাবুর কাছে পাঠিয়ে দাও। ঠিক আমি যা আশা করেছিলাম তাই হলো। নচিবাবু টেলিফোনে আমায় ওর ভঙ্গিতে বললেন, এতদিনে এ লেখাটা কোনো খড়ের গাদায় পুড়ে রেখেছিলে? একটা ধেড়ে ইঁদুর বুঝি খড়ের গাদা থেকে এ কাগজটা মুখে করে নিয়ে এলো? মনে আছে ধন্যী মেয়ের যা যা বেহায়া পাখি যায় না, বেহায়া পাখি জানা গানটা সুরের সঙ্গে লেখা শেষ হতেই ইমোশন আমার গালে একটা চুমু খেয়েছিলেন নচিবাবু। যখন মাধুরী চট্টোপাধ্যায় প্রথম রেকর্ড করার জন্য অলি অমন করে নয় আর তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে ওকে পড়ে শোনালাম, তখন গান দুটো শুনেই বললে, পুলক, নিশ্চয়ই এখন তোমার খিদে পেয়েছে, তোমাকে আমি খাওয়াবো। তাই তো, কি খাওয়াই বলো তো? আমি ইমোশনে উৎসুক হয়ে ভাবছি কি খাবার আসে। শ্যামবাজারের সেই 5 মাথার মোড়ের পাঞ্জাবির দোকানে ডেভিল না কাটলেট? নচিবাবু কাজের লোককে চেঁচিয়ে বললেন, এই পুলকের জন্য 6টা স্বরের নাড়ু এনে দে তো। যেদিন ফরিয়াদ ছবির নাচ আছে, গান আছে, রূপের তুফান আছে, আর এ আমার বুক ভরানো ছোট্ট একটা চিঠি শেষ হলো লেখা। আমায় নিয়ে গিয়ে খাওয়ালেন উজ্জ্বলা সিনেমার সেই ডালমুট, উজ্জ্বলার সেই চানাচুর। আমিও হাজরা মাঝে মধ্যেই যাই, মাসে একবার তো যাই সেই উজ্জ্বলার অসাধারণ। আহা, এই উজ্জ্বলার চানাচুর খেলে সত্যি আর অন্য চানাচুর খেতে ইচ্ছে করে না। উজ্জ্বলার সেই চানাচুর। তো সেই উজ্জ্বলা সিনেমার ডালমুট নিজে খেলেন মুঠো মুঠো পাগলের মতো। যেদিন ছিন্নপত্র ছবি তোমাকে স্বপ্নে দেখেও সুখ, তোমাকে সামনে দেখেও সুখ লিখলাম, বললেন, চলো আমরা দুজনে কোথাও অসভ্য করে আসি।
বলেই হা হা করে হাসতে লাগলেন। আর একবার উনি তখন দীর্ঘ কয়েক বছর নিষ্ফল মুম্বাইয়ে বাস করে কলকাতায় ফিরে এসেছেন। আরতি মুখার্জির পুজোর গান নিয়ে আমরা বসেছি। শোনালেন মুম্বাইতে বানানো একটা হিন্দি গান, আজা ও মেরি ইত্যাদি। সুরটা দারুণ ভালো লাগলো, লিখে ফেললাম। লজ্জা মরি মরি, এ কি লজ্জা। দারুণ জমে গেল গানটা। উল্টো পিঠে কি করি, বললাম কাল সকালে গান লিখে নিয়ে আসবো, সারাদিন ভাবি। আমাদের বাড়ি গঙ্গার ধারে আহিরিটোলা ঘাটের ঠিক অপর পারে বাঁধা ঘাটের কাছেই। মধ্যে ফেরি স্টিমার চলে। সেদিন গাড়ি ছিল না, স্টিমারে পেরিয়ে বাড়ি আসবো ঠিক করে গঙ্গার ঘাটে দাঁড়ালাম। আহিরিটোলায় স্টিমার ঘাটের পাশেই স্নানের ঘাট। হঠাৎ নজরে পড়লো একটা লেখা, সাবধান গভীর জল। স্টিমারে এপারে আসতে 5 মিনিট লাগে। ওরই মধ্যে মনে মনে আমার লেখা হয়ে গেল, জলে নেব না আর থই পাবে না, থই থই করে নদী এখন যে বর্ষা। পরদিন সকালেও গানটা পেয়ে তৎক্ষণাৎ অপূর্ব সুর করে ফেললেন নচিবাবু। করেই বললেন, চলো এখন পার্ক স্ট্রিটে যাই, ওখানে খাওয়া দাওয়া করবো, যা খুশি খাবো, তুমি বাধা দেবে না। এখন সব অজস্র ঘটনা রয়েছে আমার সঙ্গে ওর আমার কাজে। এইসব আশ্চর্য লোক এখন এই জগতে নেই, বুকটা খাঁ খাঁ করে। সত্যি এখন কাজের সে আনন্দই নেই, সবই মেকানিক্যাল, সবই ফর্মাল। আর একজন গায়ক সুরকার প্রকৃত মূল্যায়ন আজও হয়নি, তিনি অখিল বন্ধু ঘোষ। সেবার এক বড় কম্পিটিশনে মেয়েদের মধ্যে প্রথমা হয়েছিলেন আরতি মুখার্জি, আর পুরুষ বিভাগে গানে প্রথম হয়েছিলেন নির্মল কুমার। স্কটিশ চার্চ কলেজে আমার থেকে 2 ইয়ারের সিনিয়র ছিলেন নির্মলদা। নির্মলদা অখিল বন্ধুর কাছে গান শিখতেন। একদিন সন্ধ্যায় আমায় নিয়ে গেলেন ওখানে। এই নির্মলদাই আমাকে দিয়ে জীবনে একটা দুঃসাহসিক কাজ করিয়ে নিয়েছিলেন। কোহিনূর রেকর্ডে আমার শুধু কথায় নয়, সুরেও গিয়েছিলেন দুটো গান। সেই সুরেও গিয়েছিলেন দুটো গান। সেদিন যখন ভবানীপুরের টার্ফ রোডের অখিল বন্ধুর বাড়ি পৌঁছলুম, তখন আলো ঝলমল করছে গোটা ভবানীপুর। একালে সহজলভ্য লোডশেডিং তখন আরো কষ্ট কল্পনাতেও আসত না। কিন্তু অখিল বন্ধুর বাড়ি অন্ধকার। ঢুকতে ঢুকতে নির্মলদা বিড়বিড় করে বললেন, আজও অখিলদার ইলেকট্রিকের বিলটা দিয়ে আসার সময় হলো না। একটা ঘরে ঢুকে মাদুরে বসলাম আমরা। ঘরটা ধূপের গন্ধে আর সিগারেটের ধোঁয়ায় ভর্তি। একটা মোটা মোমবাতি জ্বলছে। কেদারার আগে একটা উচ্চাঙ্গ গীতি গাইছেন শিল্পী, একজন তবলা বাজাচ্ছেন। শুনছেন অনেক ছাত্র এবং অন্যান্য শ্রোতা। গান শেষ হতেই উপস্থিত সবাই সাধু সাধু বলে উঠলেন। হেসে প্রত্যেককে প্রত্যাভিবাদন জানিয়ে শিল্পী বললেন, এই যে নির্মল, কখন এলে? নির্মলদা বললেন, অনেকক্ষণ। এ হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়, খুব ভালো গান লিখছে। অখিল বন্ধু তৎক্ষণাৎ হারমোনিয়ামটার আবার ওই কেদারা রাগ বাজিয়ে বললেন, লিখুন তো একটা গান। কেদারা দিয়ে শুরু করব, পরে আনবো বসন্ত বা বাহার। আইডিয়াটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। লিখুন লিখুন। চুপ করে বসে আছেন কেন? কাল বালিগঞ্জে মুম্বাই থেকে অশোক কুমার ফাংশন করতে আসবেন। উনি নিজে আমায় ডেকেছেন ওখানে। এই গানটা গাইবো। এক ঘর ভর্তি লোক, ধোঁয়ায় ভর্তি ঘর, টিমটিমে আলো। লিখে ফেললাম, আজি চাঁদনি রাতি গো, মালাখানি গাঁথি গো, ফিরে যেও না যেও না। বালিগঞ্জের অনুষ্ঠানে ও গানটা গাইলেন অখিল বন্ধু। গান শেষে মঞ্চে উঠে এক বাঙালি গায়ক শিল্পীকে গোলাপ ফুল দিয়ে অভিবাদন জানালেন আর এক বাঙালি নায়ক শিল্পী অশোক কুমার। আগেই বলেছি, লাক বা যোগাযোগ বা আমাদের সাংগীতিক পরিভাষায় টিউনিং। ওই রাতের ঘটনা থেকেই আমার সঙ্গে সেই টিউনিংটি হয়ে গেল অখিল বন্ধু ঘোষের।
এই টিউনিং এর ফলেই প্রথম গান থেকেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভূপেন হাজারিকা, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, রতু মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, গোপেন মল্লিক, রাজেন সরকার, অরূপ প্রণয়, বাবুল বোস, মৃণাল বন্দ্যোপাধ্যায়, অজয় দাস এবং আজকের বিখ্যাত গত দুদিন আগে চলে যাওয়া সুরকার, সঙ্গীত নির্দেশক বাপ্পি লাহিড়ী ইত্যাদি অনেক সুরকারের সঙ্গে আমি বহু জনপ্রিয় সুপারহিট গান বাঁধতে পেরেছি। যতদূর স্মরণে আসছে, অখিল বন্ধু ঘোষ প্রথম আমার গান রেকর্ড করেন মুম্বাই থেকে। লেখা পোস্টকার্ডে পাঠানো একটি গানটি লিখে নিয়ে গিয়েছিলাম শচীন দেব বর্মনের জন্য। শচীনদা অনিবার্য কারণবশত সে গানটি রেকর্ড করতে পারেননি। এই অনিবার্য কারণটা ভারী মজার ব্যাপার, পরে শোনাবো। কিন্তু গানটি আমার কাছে শুনেছিলেন, শুনেই বাঙাল ভাষায় বলেছিলেন, দারুণ গান, যে গাইবে সুপারহিট করবে। তখনই উদ্দীপনায় হাতের কাছে একটা পোস্টকার্ড পেয়ে মুম্বাই থেকে গানটি লিখে পাঠিয়েছিলাম অখিল বন্ধুর সেই কলকাতার ঠিকানায়। গানটি, ও দয়াল বিচার করো, দাও না তারে ফাঁসি, আমায় গুণ করেছে, আমায় খুন করেছে ও বাসি। এই গানটিরই আর এক রূপান্তর নির্বিবাদে আমায় হজম করতে হয়েছিল বাংলাদেশে, ঢাকায়। বাংলাদেশের অভিনেত্রী রোজিনার প্রযোজক স্বামী ঢালি সাহেব চমৎকার মানুষ, আমার বিশেষ পরিচিত বন্ধু। ওর বাংলাদেশের ছবি পুচবরণ কন্যা এখানেও নতুন করে তৈরি করেছিল আমার নিজের ছোট ভাইয়ের থেকেও কাছের স্বজন টোটন, গৌতম সিংহ রায় আর টনি। টোটন এখানে নতুন সুরে মিউজিক ট্র্যাক করা পুচবরণ কন্যার গানগুলো ঢাকার দুই অপ্রতিদ্বন্দ্বী শিল্পী সাবিনা ইয়াসমিন আর অ্যান্ড্রু কিশোর দিয়ে সেই প্লেব্যাক করানোর জন্য আমায় নিয়ে গেল ঢাকায়। বলা বাহুল্য, গান লিখেছিলাম আমি। ঢাকার সেই এলভিস স্টুডিওতে গান ডাবিং করার সময় সাবিনা আর এন্ড্রুর গান গাওয়া সেই যে পরিচয় পেয়েছিলাম তা আজও ভুলিনি। দুজনের গলায় অসাধারণ রেঞ্জ, চমৎকারী গায়ক, আমায় মুগ্ধ করে দিয়েছিল ও দুজন শিল্পী। স্বভাবতই সেবার আমরা ঢালি সাহেবের আতিথ্য নিয়েছিলাম। ওখানেই একদিন ঢালি সাহেব আমাদের বাজিয়ে শোনালো সেই ওর আগেকার এক সুপারহিট ছবি রাধাকৃষ্ণের কয়েকটি সুপারহিট গান। শুনে দেখি আমার ও দয়াল বিচার করো গানটির কথাগুলো দিব্যি না বলে ব্যবহার করা হয়েছে এই গানটিতে। ব্যাপারটা হাসতে হাসতে জানলাম ঢালি সাহেবকে, ও সহজ সরল মানুষ, এসবের কিছুই জানতো না। আমায় শুধু বলল, যা তাহলে কি হবে? বললাম, কি আর হবে, অঢেল খাবার তো খাওয়াচ্ছ, ওই গানটার অনারে আমি আর টোটন না হয় এখানকার খাঁটি ঘিয়ের 2 প্লেট করে চিকেন বিরিয়ানি বেশি করে খাবো। মনে আসছে আমার লেখা অখিল বন্ধু ঘোষের দরদি কণ্ঠে গাওয়া বহু বহু গানের কথা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওই যা, আমি বলতে ভুলে গেছি, ও যেন বাঁশি না বাজায়, না হয় মন দিতেই তুমি পারো না, তাই বলে যে মন পাবে না কেন এমন ধারণা। আমি কথা দিলে কথা রাখি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি, কবে আছি কবে নেই। সারাটি জীবন কি যে পেলাম, কেন তুমি বদলে গেছো, যে তোমায় সাধু সাজায়, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে ইত্যাদি। সন্ধ্যা মুখার্জির সেই বড়দাকে অনুরোধ করাতে আমার কথায় সন্ধ্যা গেয়েছিল অখিল বন্ধুর সুরে দুটো গান, যমুনা কিনারে রাত আধারে, আমার মনে নেই মন কি হবে আমার, শেষের গানটি আমার খুবই প্রিয়। HMBর আমার স্মরণীয় আধুনিক গান নিয়ে যে ক্যাসেটটি বার করেছে তাতে দিয়েছি গানটি। এই অখিল বন্ধুরই একটা অদ্ভুত ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম।
সেটাই এবার বলি। মেগাফোনের কর্ণধার কমল ঘোষ আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। একদিন আমায় বলল, পুলক এবার একটু চেঞ্জ করো, অখিল তো বরাবরই নিজের সুরে গাইছে, এবার অন্য কোনো সুরকারের সঙ্গে লেখো। প্রস্তাবটা মনে হলো সুফল দেবে, কিন্তু অখিল বন্ধুর একটা বিশেষ ধারা বা টাইপ আছে। ও গান বানাবে কে? কিছুকাল আগে সন্তোষ মুখোপাধ্যায়ের দুটো পুজোর গান লিখেছিলাম, রিমঝিম ধ্বনি শুনি কার পায় এবং একই কথা আমি লাজে মরি। মাথায় এলো সন্তোষদার নাম। কমল বলল, খুব ভালো ভেবেছিস, তুই সন্তোষদার সঙ্গে বসে যা, আমি অখিলকে বলে রাখছি। গান তৈরি হলো। গান তুলতে এলেন অখিল বন্ধু, আশ্চর্য কিছুতেই গান তুলতে পারলেন না। 2-3 দিন ধরে রীতিমতো কসরত করে রেকর্ড করলেন সে গান। অন্যের সুরে বাঁধা পড়ে হারিয়ে গেল শিল্পীর দরদি কণ্ঠের মুক্ত আবেগের ওঠানামা। স্বভাবতই ফ্লপ করলো রেকর্ডটা। একদিন রাতে বাড়িতে বেশ আরামে ঘুমোচ্ছি, শোবার ঘরের সেই দরজায় মৃদু মৃদু ধাক্কা শুনতে পেলাম। চমকে উঠে দেখি ঘড়িতে রাত 3টে। দরজা খুলতেই আমাদের পুরনো দারোয়ান গলা নামিয়ে হিন্দিতে বলল, দুজন বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এত রাত্রে দুজন বাবু? পাশের ঘরে বাবা ঘুমোচ্ছেন। অতি সন্তর্পণে পা ফেলে ফেলে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। চোখে পড়ল দুজন বাবু, বাবলি সরকার আর শ্যামল মিত্র। কথায় কথায় রাত হয়ে যায়। সেই মহান গীতিকার, কিংবদন্তি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তার অমৃত কথোপকথনের মাধ্যমে আজ খানিকটা শেয়ার করতে পেরে আপ্লুত, ধন্য, গর্বিত।